একদিকে যেমন কাউন্টডাউন শুরু হচ্ছে, আর একদিকে এই ঘূর্ণিঝড় রেমাল তার কাউন্টডাউন চলছে প্রত্যেকটা মুহূর্তে। শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিক আছে জিরো আওয়ারে আপনাদের সামনে এটাই তুলে ধরবো যে এই ঘূর্ণিঝড় রেমাল বঙ্গে ভোটের ঝড় উঠেছে, প্রচারের ঝড় উঠেছে, ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচন বাকি, কিন্তু এই ঘূর্ণিঝড় কতটা আবারও তাণ্ডব চালাবে বাংলায়, কতটা উদ্বেগ আতঙ্ক রয়েছে, তাই নিয়েই আজ জিরো আওয়ারে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বেশ কিছু তথ্য। একদমই তাই। এবং অভিক যেরকমটা শুরুটা করলো, কারণ সত্যি কথা বলতে গেলে একদিকে ভোটের উত্তাপ চরচর করে চড়ছে, অন্যদিকে ভোটের কিন্তু ঝড়ও বইছে, অর্থাৎ সেদিকেও আমাদের যেরকম নজর রয়েছে। অন্যদিকে এ যেন আবহাওয়ার উলটপুরাণ, উল্টে দিলেই হঠাৎই পাল্টে যায়। কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সম্ভাবনা উস্কে দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। কোথায় ল্যান্ডফল? চলতি সপ্তাহে স্পষ্ট হওয়ার সম্ভাবনা। দেখুন, বঙ্গোপসাগরে আগামী ঘূর্ণিঝড়ের নাম রেমাল। ওমানে নামকরণ করা এই ঝড়ের বাংলা অর্থ বালুকা। 2020 সালে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের উদ্যোগে কেন্দ্রীয় মৌসুম ভবন 169টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের তালিকা তৈরি করে। আর সেই তালিকা মোতাবেক বঙ্গোপসাগরে তৈরি হতে চলা আগামী ঘূর্ণিঝড়ের নাম রেমাল। তবে এই মুহূর্তে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রের ওপর থাকা ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়ে আরো শক্তি বৃদ্ধি করলে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এই মুহূর্তে বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর সেই ঘূর্ণাবর্ত আগামী 1-2 দিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে অনুকূল পরিবেশ দরকার সাগরে, বলছেন আবহাওয়াবিদরা। যদিও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে। পূর্বাভাস হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে বাড়বে বৃষ্টির মাত্রা। সেক্ষেত্রে সপ্তাহের শেষে বড় দুর্যোগে ভাসতে পারে বাংলা। তাই আগাম সতর্কতা অবলম্বনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। এখন সব চোখ বঙ্গোপসাগরের নিম্নচাপের দিকে। সাগরের বুক চিরে কি ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাবে, না বৃষ্টিতে ভিজবে চলতি মাসের শেষ সপ্তাহ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। ক্যালকাটা নিউজ। অভিক, এটাই কিন্তু প্রশ্ন উঠছে যে মাস শেষে এই রেমাল আছে পড়বে কিনা, কারণ ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের আগমন নিয়ে এখন তৈরি হয়েছে কিন্তু একটা চরম উৎকণ্ঠা। রেমালের প্রভাব কি এ বাংলায় পড়বে? স্মৃতি উস্কে দিতে পারে কি আমফানের অত্যন্ত এবং শর্মিষ্ঠা, শুধুমাত্র আমফান নয়, আমফান, ইয়াস, চিত্রাং, ফণী, একের পর এক ঘূর্ণিঝড় বাংলায় দাপট দেখিয়েছে। 2020 20 মে আমফান যে তাণ্ডব লীলা চালিয়েছিল তার প্রভাব আজও বাংলায়। এরই মাঝে তারপর বছরের পর বছর, 4 বছর পর এই ঘূর্ণিঝড় রেমাল কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে, এখান থেকেই আমরা। এবং অভিক, একদম যে বিষয়টা সত্যি কথা বলতে গেলে গত কয়েক বছর ধরে বিশেষ করে আবহাওয়াবিদরা যেরকমটা বলছেন যে এই মে মাস এবং বিশেষ করে এই সময়টা বেশ কিছু ঘূর্ণিঝড়ের তৈরি হচ্ছে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভয়াল তার রূপ হচ্ছে অভিক। কারণ ঘনীভূত হচ্ছে আবারও, কারণ গত কয়েকদিন ধরে এই নামটাই কিন্তু ঘোরাফেরা করছে রেমাল। রেমালের আগমন নিয়ে তৈরি হচ্ছে এই উৎকণ্ঠা। শর্মিষ্ঠা, এখান থেকেই যা জানা যাচ্ছে তাতে উত্তর প্রদেশের পূর্ব ভাগ, বিহারের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়তে পারে। আমাদের সঙ্গে বিশিষ্ট ভূতত্ত্ববিদ সুজীব কর রয়েছেন, স্বাগত। সুজীববাবু, এটাই জানতে চাওয়ার যে একটা ঝড়ের পূর্বাভাস যখনই আসে গত কয়েকদিন ধরেই, যেমন এ বাংলায় এখন রাজনৈতিকভাবে প্রচারের ঝড় চলছে, ভোটের বাজারে যে ঝড় উঠেছে বিভিন্ন দলের তরফ থেকে, কিন্তু এই ঘূর্ণিঝড় একেবারে 8 থেকে 80 বাংলার প্রত্যেকটা মানুষের উদ্বেগ উৎকণ্ঠার জায়গায়। রেমালের সর্বশেষ অবস্থান, রেমালের সর্বশেষ গতিবিধি সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে সুজীববাবু? দেখুন, এই মুহূর্তে রেমাল কিন্তু অলরেডি একটা নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এটা শক্তি বাড়াতে শুরুও করেছে। এই মুহূর্তে রয়েছে একেবারে চেন্নাই উপকূলের কাছাকাছি অঞ্চলে এবং ধীরে ধীরে এটা কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরের দিকে স্থানান্তরিত হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে মধ্য ভারতে রয়েছে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বৈপরীত্য ঘূর্ণাবর্ত, এবং এই দুটো অঞ্চলের মাঝখান দিয়ে এই ঝড়টাকে বেসিক্যালি ক্রস করতে হবে, যার ফলে একদিকে প্রচন্ড শক্তিতে রেমালকে পূর্ব উপকূলের দিকে আকর্ষণ করছে, আর একদিকে একটা শক্তি তাকে বিক্ষিপ্ত করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে বেসিক্যালি কিন্তু রেমাল যে পরিমাণ শক্তি সঞ্চয় করার কথা তার থেকে তুলনামূলকভাবে অনেকটা দুর্বল একটা সাইক্লোনে পরিণত হবে আগামী 23 তারিখে, অর্থাৎ আগামীকাল। এবং সাইক্লোনে পরিণত হওয়ার পর
যেহেতু বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিমমুখী বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত এই মুহূর্তে অত্যন্ত সক্রিয়, তাই এই সাইক্লোনকে ধীরে ধীরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু ভূমিভাগের মধ্যে যেহেতু শক্তিশালী নিম্নচাপ রয়েছে, তাই এটা উত্তর পূর্ব দিকে গেলেও পুনরায় আবার উত্তরমুখী হয়ে এটা অগ্রসর হবে এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই সাইক্লোন ল্যান্ডফল করবে 26 তারিখ ভোর রাত্রে, অর্থাৎ রাফলি প্রায় 4:30-5টার পরে এটা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে। মানে 25 তারিখ রাতে, মানে 26 তারিখ আর্লি মর্নিং এটা 4:30-5টার সময় উপকূলে এগিয়ে আসবে এবং ল্যান্ডফল প্রসেস শুরু হবে কিন্তু সকাল 7টার দিকে। ফলে এই ঘূর্ণিঝড় কিন্তু যে পরিমাণ শক্তি সঞ্চয় করার কথা তার 1/3 পরিমাণ শক্তিকে সঞ্চয় করতে পারছে। ফলে বেসিক্যালি এটা একটা সেকেন্ড থেকে থার্ড ক্যাটাগরি সাইক্লোনে পরিণত হয়ে শেষ পর্যন্ত ল্যান্ডফল হয়ে যাবে। অর্থাৎ এখন যতটুকু বোঝা যাচ্ছে এই ঝড়ের গতিবেগ হতে পারে 90 থেকে 95 কিলোমিটার সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে, এবং ল্যান্ডফল করার সময় এই ঝড়ের গাস্টিং স্পিড থাকতে পারে 100 থেকে 112 কিলোমিটারের কাছাকাছি। ফলে ন্যাচারালি যে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে এই নিম্নচাপটা কেন্দ্রীভূত হতে শুরু করেছিল, সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আলটিমেটলি এর মধ্যে দেখা যাবে না। ইতিমধ্যে ভূমিভাগ এবং জলভাগের সাথে প্রচন্ড পরিমাণে একটা কন্ট্রাস্ট চলছে, তাপমাত্রা বিনিময় চলছে ভূমিভাগের সাথে জলভাগের। আমরা বলে থাকি ম্যাডেন জুলিয়ান অসিলেশন, এবং এই ম্যাডেন জুলিয়ান অসিলেশন বেসিক্যালি কিন্তু এই সাইক্লোনটাকে দ্রুত গতিতে দুর্বল করছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সাইক্লোনের কেন্দ্র তুলনামূলকভাবে অনেকটা বড়, ফলে ঘনীভূত অবস্থায় রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। ফলে 25 তারিখ রাত থেকে 26 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ পরিসর স্থান এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু রেমাল অগ্রসর হচ্ছে, সেই কারণের জন্য জলভাগের সাথে এর একটা তীব্র ফ্রিকশনাল ইম্প্যাক্ট আসতে পারে, যার ফলে উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। 25 তারিখ জলোচ্ছ্বাসের মাত্রাটা বাড়বে এবং 26 তারিখ সেটা অনেকটা পর্যন্ত উচ্চতা লাভ করতে পারে। এই মুহূর্তে ঝড়ের প্রকৃতি অনুযায়ী উপকূলবর্তী অঞ্চলে 3.5 থেকে 4 মিটার উচ্চতা যুক্ত জলোচ্ছ্বাস ঘটতে পারে, এটুকু আশা করা যেতে পারে। এখান থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করি, মূলত যে তথ্যগুলো আপনি দেওয়ার চেষ্টা করছেন 25 তারিখ যে বিষয়টা, অর্থাৎ আজকে 22 তারিখ, অর্থাৎ আগামী দুদিনের মধ্যে রেমালের যে অবস্থান, রেমালের আপনি বলছেন যে অনেকটা দুর্বল হতে পারে, সেক্ষেত্রে এই দুটো দিন রেমালের গতিবিধি অবস্থান সবটাই বুঝে ওঠা কি অনেকটা সহজ হবে? তারপর কি আরো অনেক বেশি স্পষ্ট করে এর ইঙ্গিতটা বোঝা যাবে? অর্থাৎ সব মিলিয়ে এই যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, আবহাওয়া কি অনেকটা বহুরূপী হচ্ছে বলে মনে হয় আপনার? একেবারেই তাই। 24 তারিখে পারফেক্টলি বোঝা যাবে যে রেমাল ঠিক কোন দিকে যাচ্ছে এবং কতটা শক্তি বাড়াতে পারলো বা কতটা শক্তি হ্রাস করতে পারলো। কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা সাইক্লোনে পরিণত হবে, এটা বলা যেতে পারে। কিন্তু সেই সাইক্লোন এরকম ট্রানজিশন জোনের মধ্যে দিয়ে এগোনোর ফলে আলটিমেটলি আমরা যে একটা ভয়াবহতার কথা বলছিলাম আগেকার সাইক্লোনগুলোর মতো, সেই জায়গাটাতে পৌঁছানোর মতো ক্ষমতা এই সাইক্লোন কিন্তু পাচ্ছে না। কিন্তু এর ফলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেশি হবে। তাছাড়া যেটা গুরুত্বপূর্ণ, এই ধরনের সাইক্লোনে মোট বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা যে বেশি হয় তা হয় না, কিন্তু এই সাইক্লোনটার কেন্দ্রের আকৃতি অনেকটা বড় এবং সাইক্লোনটা মাত্র 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ল্যান্ডফল করে যাচ্ছে। সেই কারণের জন্য এটাকে আমরা খানিকটা ইম্যাচিওর সাইক্লোনও বলতে পারি। তার কারণ হচ্ছে জলভাগের উপরে তৈরি হওয়ার পরে এই সাইক্লোন কিন্তু বেশি স্থায়িত্ব লাভ করতে পারছে না। সুজিবাবু, আপনি বলছেন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, এখান থেকেই একটা উদ্বেগের জায়গা। তার কারণ ষষ্ঠ দফার নির্বাচন 25 তারিখ 25শে মে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে পারে, ঝোড়ো হাওয়া কোথায় থাকতে পারে, তার উপরে ষষ্ঠ দফায় 7টা লোকসভা কেন্দ্রে ভোট, সেখানে কতটা প্রভাব পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত ফিরব আপনার কাছে। আমি আর শর্মিষ্ঠা 0 আওয়ারে
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এই বাংলায় কতখানি পড়তে পারে, কি কি সম্ভাবনা আগামী কয়েকটা দিন? আমরা সুজিব করের কাছে আরো একবার আসার চেষ্টা করবো। সুজিব বাবু, আরো একটা বিষয়, কারণ অনেকগুলো বিষয় ইতিমধ্যে পরিষ্কার হওয়া খুব প্রয়োজন হচ্ছে। সব থেকে বড় কথা, এই যে রেমাল একটা সম্ভাবনা কথা তৈরি হচ্ছিল, আপনি যেরকমটা বলেন যে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু সেটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আলটিমেটলি? এবং সব থেকে বড় কথা, যদি সেটা হয় তাহলে আমি যদি দুভাগে ভাগ করি, গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা ম্যাসিভ পরিবর্তন হতে পারে। কোন কোন জেলায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে? এবং যদি শহর কলকাতাকে একটু আলাদা করে দেখি, তাহলে শহর কলকাতায় বা তিলোত্তমার আবহাওয়ায় বা কেমন থাকবে? কোন কোন জায়গায় বৃষ্টির প্রভাব সব থেকে বেশি হতে পারে? হ্যাঁ, বিষয়টা দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা অলরেডি একটা সাইক্লোনে কনভার্টেড হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সাইক্লোনই তৈরি হবে। কিন্তু যেটা বিষয় হচ্ছে, যতটা শক্তি নেওয়ার কথা ততটা নিতে পারছে না। এখন আমরা বিচ্ছিন্নভাবে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যে বৃষ্টিপাতগুলো দেখতে পাচ্ছি, সেটার মূল কারণ হচ্ছে ছোটনাগপুর মালভূমির উপরে অবস্থিত একটি নিম্নচাপ, এবং সেটা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে টানছে, এবং তার ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত, হয়তো আজকেও কোনো কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এই সাইক্লোনের প্রভাবে যে বৃষ্টি, সেটা মূলত শুরু হবে 24 তারিখ রাতের থেকে। 24 তারিখে কিন্তু টেম্পারেচার অনেকটা বেড়ে যাবে, হয়তো দেখা যেতে পারে দিনের বেলা টেম্পারেচার 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আলটিমেটলি 25 তারিখের দুপুরের পর থেকে এই সাইক্লোনটা ধীরে ধীরে প্রসিড করবে ল্যান্ডের দিকে, এবং তারপরে কিন্তু ওয়েদার অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন হবে। 25 এবং 25 তারিখ রাত্রিবেলা এবং 26 তারিখ মোটামুটি সারাদিনই আমরা প্রবল বৃষ্টিপাত পাবো এই সমস্ত অঞ্চলগুলোতে। মূলত যেগুলো এফেক্টেড এরিয়া এই সাইক্লোনের দ্বারা, সেটা হবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র খানিকটা উত্তাল থাকবে এবং সমুদ্রে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা আছে, তবে সেটা ভয়ঙ্কর কিছু জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, উপকূলবর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত, দীঘা, শঙ্করপুর, সুন্দরবন অঞ্চল, এগুলোতে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার, অবঘাত শক্তি 72 থেকে 80 কিলোমিটার, এইরকম একটা সিচুয়েশন কিন্তু থাকবে। 25 তারিখ থেকে বায়ু প্রবাহের গতিবেগ খানিকটা বাড়তে শুরু করবে। 26 তারিখ দুপুরের পরে কিন্তু এই বায়ু প্রবাহের প্রকৃতি আস্তে আস্তে কমতে শুরু করবে। এই সাইক্লোন ল্যান্ডফল করার পরে এটা ধীরে ধীরে উত্তর বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত পশ্চিম দিনাজপুর হয়ে উত্তর ভারতের দিকে অগ্রসর হবে, যার ফলে আলটিমেটলি কিন্তু এর বিস্তারটা তুলনামূলকভাবে অনেকটা থাকছে। যদিও বললাম দুর্বল প্রকৃতির ঘূর্ণাবর্ত, যদিও এর বায়ু প্রবাহের শক্তি খুব বেশি নেই, তথাপি কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ক্যারি করছে বলে আমরা ধীরে ধীরে সমগ্র দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত এবং অতিরিক্ত বৃষ্টিপাত পেতে পারি। ডিভিসির আপার রিজিয়নে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে, এবং তার ফলে ওই অঞ্চলে কোনো কোনো জায়গাতে ফ্লাড সিচুয়েশনও তৈরি হতে পারে। ফলে সামগ্রিকভাবে এর একটা ইম্প্যাক্ট অবশ্যই আসছে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা বেশি থাকার সম্ভাবনা, তারপরে থাকছে পশ্চিমবঙ্গের উপরে ইম্প্যাক্ট। কিন্তু মোটামুটি ভাবে উত্তর ভারতের একটা মেজর পার্ট এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে এই সাইক্লোনের ইম্প্যাক্ট কিন্তু থাকবে। সুজিবাবু, অত্যন্ত উদ্বেগের যেটা আপনি জানালেন যে 25 তারিখ ব্যাপক আকারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, আর এই 25 তারিখই রাজ্যে গোটা দেশের ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যের 8টা কেন্দ্র, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি, সেখানে নির্বাচন। আপনি বলছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে প্রভাব থাকবে, সেই সমস্ত জেলায় নির্বাচন ষষ্ঠ দফায় কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনের দিন? এবং সেই জায়গা থেকে আসবো সুজিবাবু খুব দ্রুত, ষষ্ঠ দফার নির্বাচন 25শে মে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলায় 25শে মে কতখানি হতে পারে, কি কি প্রভাব পড়তে পারে খুব দ্রুত, তাই নিয়ে জিরো আওয়ারে আমি সর্বিষ্ঠা দিচ্ছি। সবথেকে বড় কথা, এই 25 তারিখে কিন্তু আরো একটি স্মৃতি রয়েছে, আয়লার স্মৃতি রয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা বিরতিতে অবশ্যই যাবে। বিরতির পর এই সমস্ত আলোচনা নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। জিতবার একমাত্র উৎসব ফিরলো আবার প্যারি ম্যাচে। আনলক করুন বড় বড় জয় আর তৈরি হন গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য। প্যারি ম্যাচ খেলুন এখনই। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট। যোগাযোগ 9830074043 তে।
রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আজ ইলিশই করবে বাজিমাত, আমার গলদা চিংড়ি করবে তোমায় উপকাত। আরে মাছের রানী সবার প্রিয়, আমার কথা মিলিয়ে নিও। রাত চিংড়ির সাথে সবার ভাব, গলদাই জমাবে ছোজের হাট। আরে ইলিশ ভালো, আরে ছাড়ুন মশাই, গলদা বেস্ট। আরে থামাও লড়াই, বেস্ট অফ দ্য বেস্ট কে? সে তো একজনই, মোদি ছাড়া আবার কে? আর জানিয়েই তর্ক থাক, মোদির সাথেই বাংলা, এ নিয়ে কোনো তর্ক নেই। ফিরে এলাম জিরো ওয়ারে শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিক। ঘূর্ণিঝড় রেমাল বাংলায় প্রভাব কতখানি, তার কারণ ইতিমধ্যে রেমালের যে আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং তার দাপট নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে ক্রমশ। সেখান থেকেই বিশিষ্ট ভূতত্ত্ববিদ সুদীপ কর আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপবাবু, একেবারে সরাসরি জানতে চাইবো যে 25 তারিখ 25শে মে গোটা দেশের ষষ্ঠ দফা নির্বাচন, বাংলার 8টা কেন্দ্রে ভোট, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, একই সঙ্গে তমলুক, কাঁথি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এই সমস্ত এলাকায়, অর্থাৎ এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, যে সমস্ত জেলায় নির্বাচন চলবে সেদিন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দেবেন, সেখানে কতখানি পড়তে পারে ওই দিন বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে কতটা উৎকণ্ঠা থাকছে কমিশনের কাছে? বেসিক্যালি দেখুন, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে 25 তারিখে যে খুব বেশি প্রভাব পড়বে তা নয়, বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। কিন্তু তমলুক এবং কাঁথির ক্ষেত্রে তার কারণ হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বারংবার কয়েক পশলা করে বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে যে ঝোড়ো হাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু 25 তারিখ খুব বেশি থাকবে না। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা সত্যি উদ্বেগের বিষয়। এছাড়া একেবারে দীঘা কোস্টাল রিজিয়ন, শঙ্করপুর কোস্টাল রিজিয়ন, এই সমস্ত অঞ্চলগুলোতে আলটিমেটলি কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে সাথে জলের একটা এই উচ্চতাগত বৃদ্ধি, এই বিষয়টাও কিন্তু থাকতে পারে। ফলে এই অঞ্চলটার ক্ষেত্রে সত্যিকারই একটা উদ্বেগের বিষয় এবং কমিশনকে বিশেষ ব্যবস্থা অবশ্যই নিতে হবে। কিন্তু পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এই পরিস্থিতির ফলে, অর্থাৎ এই সাইক্লোন, সুদীপবাবু, বীরভূমের ভোট মিটে গিয়েছে, কিন্তু ওই একই দিনে ষষ্ঠ দফায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম, এই 3 লোকসভাতেও ভোট রয়েছে। মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রামে কি প্রভাব থাকতে পারে? ঘাটালের অবশ্যই প্রভাব থাকবে, কিন্তু মেদিনীপুরে প্রপারলি এর প্রভাবটা খুব একটা বেশি আসবে না। ঝাড়গ্রামের ওপরেও প্রভাব খুব একটা আসবে না, বরং এই সমস্ত অঞ্চলে মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার ফলে ওয়েদার কিছুটা ভালো হবে। মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে কষ্টটা কমে যাবে, রোদের যে দাপট থাকে সেই দাপটের হাত থেকে খানিকটা মুক্ত হতে পারবো। অর্থাৎ সুজিতবাবু, এই 8 লোকসভার মধ্যে তমলুক, কাঁথি এবং ঘাটাল, এই 3 লোকসভা কেন্দ্র এলাকায় একটা ব্যাপক প্রভাবের আশঙ্কা থাকছেই। হ্যাঁ, একটা ব্যাপক প্রভাবের আশঙ্কা এবং তার সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের ফলে কোনো কোনো জায়গায় জল জমে যাওয়া ইত্যাদি যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। সুজিতবাবু, একটা বিষয় শেষ লগ্নে জানার চেষ্টা করব। প্রথমে একটা বলা হচ্ছিল যে রেমাল আমফানের স্মৃতিকে উস্কে দিয়ে হয়তো আরো একটা বিধ্বংসী চেহারা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত শুরুতে আপনি যেটা বললেন যে তার একটা দুর্বল, হয়তো যতটা সময় এগোবে অনেকটা হয়তো দুর্বল হতে পারে। কিন্তু আমি একটা কথা জানার চেষ্টা করবো, একটু ব্যাখ্যাটা চাইবো। কখনো কখনো আপনারাও বলে থাকেন হয়তো একটা ঘূর্ণিঝড় যখন তৈরি হচ্ছে, সেটা মূলত কোথায় আছড়ে পড়ছে, অর্থাৎ সেটা স্থলভাগের দিকে এগিয়ে আসছে না সেটা জলভাগের মধ্যেই সেটা আছড়ে পড়বে, তার উপর কি অনেকটা সময় ডিপেন্ড করে যে তার তীব্রতা, সেটা কতটা বিধ্বংসী আকার নিতে পারে, এই সব কিছু কি সেখান থেকে ডিপেন্ড করছে? না, বেসিক্যালি কোথায় আছড়ে পড়বে তার উপরেই তীব্রতার কিছুই ডিপেন্ড করে না। বিষয়টা হচ্ছে সাইক্লোনটা কোন পরিস্থিতিতে তৈরি হচ্ছে। অর্থাৎ বেসিক্যালি দেখুন, উন্মুক্ত বঙ্গোপসাগরে যদি এই সাইক্লোন তৈরি হতো, তাহলে এই মুহূর্তে তাপমাত্রার যে পরিস্থিতি, জলভাগের উষ্ণতার যে তাপ ঢাল, সেই সবটা মিলিয়ে কিন্তু এটা সাইক্লোন হিসেবে আমফানের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হতে পারত, ফণীর থেকে অনেক বেশি পাওয়ারফুল হতে পারত। কিন্তু এই সাইক্লোনের ক্ষেত্রে যেটা সমস্যাটা হলো, মধ্য ভারতের উপরে রয়েছে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ। আজকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, রাজস্থান, এগুলো সমস্ত অঞ্চলে কিন্তু টেম্পারেচার 45-46 ডিগ্রি সেলসিয়াসকে ক্রস করে গেছে। আর ঠিক উল্টো ইম্প্যাক্ট হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে প্রতিপ ঘূর্ণাবর্ত। প্রতিপ ঘূর্ণাবর্ত এই সময় উত্তর বঙ্গোপসাগরে থাকার কথা নয়, সেটা এই জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট হিসেবে এটা তৈরি হয়েছে।
ফলে একদিকে প্রচন্ড নিম্নচাপ আর একদিকে প্রতিপ ঘূর্ণাবর্ত, এই দুটো শক্তিকে অতিক্রম করে তার মাঝখানের একটা সরু চ্যানেল দিয়ে এই সাইক্লোনটাকে প্রসিড করতে হবে। সেই কারণের জন্য এই সাইক্লোন কিন্তু এখনো তার স্টেবিলিটি লাভ করতে পারছে না। না হলে কিন্তু যা সিচুয়েশন ছিল হয়তো গতকালই এটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারত, কিন্তু শুধু এই সিচুয়েশন একে শক্তি সঞ্চয় করতে দিতে পারছে না, একে এগোতে দিচ্ছে না এবং একে কোনো স্পেসিফিক স্টেবিলিটিতে দাঁড় করাতে পারছে না। সেই সময় আপনারা উল্টো দিক থেকে যেটা হচ্ছে, প্রচন্ড উষ্ণ স্রোত প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে প্রবেশ করছে, যার একটা বৈপরীত্য স্রোত হিসেবে বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ সবটাই প্রবাহিত হচ্ছে। ফলে টোটাল একটা অদ্ভুত সিচুয়েশন, যেটা বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই মুহূর্তে স্বাভাবিক নয়, সেটাই ঝড়ের ক্ষেত্রে ঘটেছে। তার ফলেই হয়তো এই ঝড়টা দুর্বল হলো। আদারওয়াইজ এই ঝড় যে প্রকৃতি নিয়ে তৈরি হচ্ছিল, সেটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা ভয়ঙ্কর দুঃখের খবরকে বয়ে নিয়ে আসে একেবারে। এবং সুজিবাবু, এই বিস্তারিত আপনি ব্যাখ্যা করলেন। শর্মিষ্ঠা, এখান থেকে দাঁড়িয়ে সুজিব কর আমাদের যেমন জানালেন, সিএনএ দর্শকরা জানতে পারলেন আর 5টা সাধারণ দিনের তুলনায় নির্বাচনের দিন 25শে মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8টা কেন্দ্রের মধ্যে ঘাটাল, তমলুক, কাঁথি এই সমস্ত কেন্দ্রে যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে কি সতর্কতা প্রয়োজন, নজর থাকবে যেন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকে। কমিশন ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছে তার জন্য, পরিস্থিতি মোকাবিলায় আমরাও নজর রাখবো প্রতি মুহূর্তে। আপাতত অনেক ধন্যবাদ সুজিব করকে, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট তত্ত্ববিদ সুজিব কর। এবং ওই সব থেকে বড় কথা যে এই যে পরিস্থিতি হতে পারে, অর্থাৎ কিছুটা দুর্বল, অর্থাৎ অনেকটা আমফানের থেকে হয়তো শক্তি ক্ষয় হচ্ছে এই রেমালের, কিন্তু বাংলার বৃষ্টিভাগের দরজা যে খুলছে এই নিম্নচাপের ফলে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। পরিস্থিতির দিকে আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে, তার কারণ ঘূর্ণিঝড় রেমালের গতিবিধি, অবস্থান, তার প্রভাব কতখানি আমরা নজর রাখবো।